আহ, প্রিয় ভিউয়ার্স এবং বিশেষ করে আমার শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে আমার তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 14 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা দিবস বা বিশ্ব ভালোবাসা দিবস। তোমাদের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই দিনে চাইব যে ভালোবাসা থাকুক আমাদের সবার মাঝে এবং আমরা সবাই সুখে থাকি যেন। কেমন? তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিক্ষা প্রতিষ্ঠান করোনাকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা অনেকদিন যাবৎ আমাদের প্রতিষ্ঠান থেকে দূরে রয়েছি। অর্থাৎ আমাদের যে নিয়মিত পড়াশোনা থেকে আমরা অনেকটাই পিছিয়ে গিয়েছি বা সটকে পড়েছি, এরকমের একটা বিষয়। তো এর মধ্যে ইতিপূর্বে আমি তোমাদের সাথে লাইভে 2-1টি ক্লাস করার চেষ্টা করেছিলাম। তো আমি সবাইকে তুমি বলে সম্বোধন করছি এজন্য যে বিশেষ করে আমি আজকে লাইভে এসেছি আমার শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে। আর এছাড়াও অন্যান্য অভিভাবক বা আমার শুভাকাঙ্ক্ষী সুবর্ণার্থী যারা আমার এই লাইভটি দেখছেন, সবাইকে আমার তরফ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আমি সবাইকে তুমি বলে সম্বোধন করছি এই জন্য যে যেহেতু আমি আমাদের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে আজকে লাইভে এসেছি, তাই আমি সবাইকে তুমি বলে সম্বোধন করছি, এটাই বলতে চাচ্ছি আর কি। যাই হোক, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকদিন যাবত আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকটা দূরে রয়েছি, পড়াশোনা থেকে আমরা একেবারেই পুরো ট্র্যাকলেস হয়ে গিয়েছি। তো এর মধ্যে আমি ইতিপূর্বে তোমাদের সাথে 2-1টি লাইভ করেছিলাম, অর্থাৎ ক্লাসের উপরে লাইভ করেছিলাম। তো আজকে তোমাদের সাথে একটা টপিকের উপরে আমরা লাইভ ক্লাস করতে যাচ্ছি। তো আজকে টপিক হলো চেঞ্জিং সেন্টেন্স। তো ষষ্ঠ থেকে জেএসসি অর্থাৎ ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি যেমন রয়েছে, পাশাপাশি নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরও ইংলিশ সেকেন্ড পার্টের একটি অতীব জরুরি বিষয় হলো চেঞ্জিং সেন্টেন্স। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে চেঞ্জিং সেন্টেন্স কথাটি ছোট হলেও আসলে এর পরিধিটা অনেকটাই বড়, কেননা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অনেকগুলো বিষয় সংযোজন করে আসলে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে সেখানে। যেমন অ্যাকর্ডিং টু কোয়ালিটি, গুণের উপর ভিত্তি করে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ইন্টারচেঞ্জ করতে হয়, ভাইস ভার্সা করতে হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি, এরপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, এই জাতীয়। এরপরে রয়েছে আবার ডিগ্রির একটি বিষয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তার মানে এর পরিধিটা অনেকটাই অনেক বড়। কিন্তু দশম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিবে, তো তাদের সিলেবাস ইংলিশ সেকেন্ড পার্টের আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6 এই টপিকটি থাকে চেঞ্জিং সেন্টেন্স। এখানে 10টি সেন্টেন্স থাকে, বিভিন্ন ক্যাটাগরি থেকে 10টি সেন্টেন্স আসে, আর হিন্টসটা সামনে দেওয়া থাকবে যে তোমাকে কোন সেন্টেন্সটাকে কি করতে বলা হয়েছে। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে সেটা শেষে ব্র্যাকেট দিয়ে লিখে দেওয়া হবে যে নেগেটিভ করো। আচ্ছা, তো যাই হোক, আজকের আমরা তার ভিতর থেকে অল্প মানে ছোট পরিসরে আমরা, এটা সহজ একটা বিষয়, তো যেহেতু এটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী করতে হয়, সেজন্য আমি এখানে আজকে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং ভয়েসের উপরে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তো যারা অলরেডি আমার লাইভে জয়েন করেছো বা আমার লাইভটা দেখতেছো, আমি তোমাদের সবাইকে বলবো, তোমাদের যদি মনে হয়ে থাকে যে না, এই লাইভ ভিডিও বা লাইভ ক্লাস থেকে তোমরা কিছু শিখতে পারছো, তাহলে তোমাদেরকে আমি বলবো এই মুহূর্তে তোমরা এই লাইভটি তোমরা শেয়ার করে দাও, যাতে তোমাদের অন্যান্য বন্ধুরা এই লাইভ ক্লাসটি দেখতে পারে। যদি তোমাদের কাছে মনে হয় যে না, এটা থেকে তোমরা আসলে কিছু শিখতে পারছো বা কিছু বুঝতে পারছো, তাহলে তোমরা অবশ্যই আমার এই লাইভটি শেয়ার করবে। যাই হোক, তো চলো আমি তো পূর্বে তোমাদের জন্য এখানে যে কাজটি করেছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চেঞ্জিং সেন্টেন্স নয়, শুধু চেঞ্জিং সেন্টেন্স নয়, ইংলিশ গ্রামারের ম্যাক্সিমাম টপিক পড়তে গেলে আমাদের একটা আইডিয়া আমাদের ক্লিয়ার থাকতে হয়। সেটা হলো, আমি এটা অনেক সময় ছন্দে বলে থাকি, লবণ ছাড়া রান্না করা যায় না কোনো তরকারি, ইংরেজিটা শিখতে চাইলে টেন্সটা তেমন দরকারি। ছন্দটা আবার বলছি, লবণ ছাড়া রান্না করা যায় না কোনো তরকারি, ইংরেজিটা শিখতে চাইলে টেন্সটা তেমন দরকারি। তো টেন্সের জ্ঞানটা আমাদের চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে লাগবে, ন্যারেশনের ক্ষেত্রে লাগবে, রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে লাগবে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো জায়গায় তুমি পদার্পণ করবে না কেন, গ্রামারের যেখানেই বিচরণ করতে যাবে, টেন্সের ব্যাপারটা সেখানেই রয়েছে। তো আগে থেকে যারা টেন্সের স্ট্রাকচার গুলো যাদের একেবারেই ঠোঁটস্থ রয়েছে, তাদের জন্য এই বিষয়টা বুঝতে ভালো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে যারা অন্তত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পড়াশোনা করতেছো, তারা সবাই কম বেশি টেন্স সম্পর্কে জেনেছো, এবং তোমাদের মধ্যে অনেকেই রয়েছে, আমি বিশ্বাস করি যে তোমরা অনেকেই টেন্স একেবারে ফ্লুয়েন্টলি তোমরা টেন্স জানো, বা তোমরা টেন্সের স্ট্রাকচার গুলো বুঝো, বা এগুলো তোমাদের মেমোরিতে রয়েছে। তো সেক্ষেত্রে আমি এখানে শর্টকাট কিছু পদ্ধতি অবলম্বন করেছি। শর্টকাট বলা যাবে না, শর্টকাট বললে ভুল হবে, জাস্ট আমি সিম্বল ইউজ করেছি, অর্থাৎ চিহ্ন ব্যবহার করেছি। যেমন পি ফর প্রেজেন্ট, পা ফর পাস্ট, এফ ফর ফিউচার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার।
প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং এর থেকে আবার 4টি করে উপশাখা রয়েছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট কত 3 4 12টি টেন্স আমরা পড়ে থাকি এবং 12টি স্ট্রাকচার আমাদের মাথায় থাকতে হয়। আচ্ছা, তো বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করো যে আমি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্স মোট হলো 12টি। টেন্স মোট হলো 12টি। যেহেতু লাইভে আমি ক্লাসটি করছি, তোমরা কমেন্টস করতে পারবে, বাট তোমাদের সাথে আমি লাইভ তোমাদের কোয়েশ্চেনের জবাব দিতে পারবো না। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এই ভিডিওর শেষে তোমরা কমেন্টসে আমার কাছে তোমরা কোয়েশ্চেনটা করবে। আর আশা করি তোমরা অ্যাটেন্টিভলি যদি ক্লাসটা দেখো। আর তোমরা এটাও জানো যে আমার এই লাইভ শেষ হওয়ার পরে এই ভিডিওটি আমার পেজে থেকে যাবে, আমার আইডিতে থেকে যাবে, তোমরা সেখান থেকে ভিডিওটি একাধিকবার দেখতে পারবে। আর তোমাদের কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টস করবে, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো তোমাদেরকে সেটা সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, টেন্স মোট 12টি, সেখান থেকে আমি 8টি টেন্সকে সিলেক্ট করেছি, প্রেজেন্টের 4টি, পাস্টের 2টি এবং ফিউচারের 2টি। টেন্স মোট হলো 12টি, সেখান থেকে 8টিকে নিয়েছি। তাহলে বাকিগুলোর কি প্যাসিভ ভয়েস করা যাবে না? বাকি টেন্সগুলোর কি প্যাসিভ ভয়েস হবে না? ডেফিনেটলি হবে। হবে না বলতে কোনো শব্দ নেই, এমন কোনো সেন্টেন্স নেই যার অ্যাক্টিভ হলে প্যাসিভ হবে না। এই কথাটি অবশ্যই মাথায় রাখবে, সেটা গুড ইংলিশ হোক অথবা ব্যাড ইংলিশ হোক। এমন কোনো সেন্টেন্স নেই যার অ্যাক্টিভ ভয়েস আছে বাট প্যাসিভ ভয়েস নেই। যে কোনো সেন্টেন্সেরই অ্যাক্টিভ থাকলে সেটাকে প্যাসিভ করা যাবে, তবে সেটার অ্যাকসেপ্টেবিলিটি কতটুকু হবে, গ্রহণযোগ্যতার ব্যাপারটা আলাদা। কিন্তু সেটার অর্থগত মিল বা আমাদের বাস্তব জীবনে সেটার প্রয়োগ যেমনই হোক না কেন, যে কোনো সেন্টেন্সেরই অ্যাক্টিভ প্যাসিভ দুটি ফর্ম করা যাবে। তো আমি এখানে সাধারণত যেটা বলতে চাচ্ছি আমি এখন, যে 12টি টেন্সের ভিতর থেকে আমি 8টিকে সিলেক্ট করে নিয়েছি। আমাদের যদি প্রয়োজন হয় আমরা বাকি 4টিকেও অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ অর্থাৎ ভাইস ভার্সা আমরা করতে পারবো। তো লেটস গো। আমি আবার একটু লক্ষ্য করো, P1 প্রেজেন্ট ইনডেফিনিট, P2 প্রেজেন্ট কন্টিনিউয়াস, P3 প্রেজেন্ট পারফেক্ট, P4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পা ফর পাস্ট। তাহলে 1 ইনডেফিনিট, part 2 past continuous, F1 future indefinite, F2 future continuous। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 6 জোড়া টেন্স, মোট কয় জোড়া বলো তো? 6 জোড়া, কারণ 12টাকে জোড়ায় ভাগ করলে 6 জোড়া হবে। 6 জোড়ার ভিতর থেকে আমি এখানে 4 জোড়াকে নিয়েছি। তো 4 জোড়ায় আমরা এই 4টা জোড়ায় ভাগ করে নেই, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 জোড়া আমি বাদ রেখেছি, এই শেষে আমি 1 জোড়া বাদ রেখেছি, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে আমি বাদ রেখেছি। এখন জোড়ায় জোড়ায় আমরা ভাগ করে নিলাম এবং টেন্সের স্ট্রাকচার গুলো আমি তোমাদেরকে বলবো, যারা এখনো টেন্সের স্ট্রাকচার ফ্লুয়েন্টলি জানো না বা মাথায় নেই, এক নিঃশ্বাসে বলতে না পারো, তারা বাসা অবশ্যই চেষ্টা করবে এরকম করে, যে প্রেজেন্ট ইনডেফিনিট সাবজেক্ট ভি অন অবজেক্ট অথবা এক্সটেনশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এভাবে করে তোমরা টেন্সের স্ট্রাকচার গুলো একেবারে ঠোঁটস্থ করে রাখবে, আলহামদুলিল্লাহর মতো। এটার গুরুত্ব কিন্তু অনেক, অর্থাৎ আমি একটু আগেই বলেছি যে এটা যে কোনো জায়গাতেই দরকার, যে কোনো গ্রামারের যে কোনো টপিকে তোমাদের এটা দরকার। সেজন্য টেন্সের স্ট্রাকচারের ঠোঁটস্থ করার কোনো ব্যতিক্রম নেই, এটা তোমাদের অবশ্যই লাগবে। আর যারা শর্টকাট ওয়েতে ভালো রেজাল্ট করছো, দেখা যাচ্ছে যে অনেকেই ভালো রেজাল্ট করে কিন্তু বিশ্ববিদ্যালয়, বুয়েটে বা মেডিকেলে ভর্তির ক্ষেত্রে গিয়ে তারা আসলে ভালো করতে পারে না, কারণ তাদের বেসিক থাকে উইক। তারা একাডেমিক পড়াশোনা করে সিলেবাস কভার করে তারা ভালো ভালো রেজাল্ট করে। তো আমি তোমাদেরকে আর্নেস্টলি রিকোয়েস্ট করে বলবো, তোমরা বেসিকটা বোঝার চেষ্টা করো, কারণ এখানে আমাদের ন্যাশনাল কারিকুলামের ইংরেজিটা যে সিস্টেমে পড়ানো হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় বা বুয়েটে মেডিকেলে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনগুলো হয় একেবারে যেটাকে বলে ফ্রম দ্য এসেন্স অফ গ্রামারের একেবারে যে নির্যাস থেকে তোমাদেরকে কোয়েশ্চেন করা হবে। তো সেজন্য তোমরা পর্যায়ক্রমে তোমরা এভাবে টপিকগুলো তোমরা শিখে রাখবে। তো পার্ট অফ স্পিচ, টেন্স, এগুলোর আইডিয়া থেকে আসলে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। তো আমি আবার বলছি যে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটা কাজ করব, কি জানো? আমরা প্রেজেন্ট ইনডেফিনিট 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস 2, প্রেজেন্ট পারফেক্ট 1, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 2, পাস্ট ইনডেফিনিট 1, পাস্ট কন্টিনিউয়াস 2, ফিউচার ইনডেফিনিট 1, ফিউচার কন্টিনিউয়াস 2। তোমরা একটু লক্ষ্য করো, 1 2 1 2 1 2 1 2। আমরা এটাকে জোড়ায় জোড়ায় ভাগ করে নিলাম এবং প্রত্যেক জোড়া প্রথমটি 1, পরেরটি 2।
এবং তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে যতগুলোতে আমি টু দিয়েছি তারা সবাই কন্টিনিউয়াস এবং তাদের মেইন ভার্বের সাথে আইএনজি রয়েছে। এখানে টু রয়েছে, এখানে মেইন ভার্বের সাথে আইএনজি, টু আছে মেইন ভার্বের সাথে আইএনজি, টু আছে মেইন ভার্বের সাথে আইএনজি, টু আছে মেইন ভার্বের সাথে আইএনজি রয়েছে এবং কন্টিনিউয়াস গুলি হলো টু, কন্টিনিউয়াস গুলো হলো কি টু, আর ইনডিফিনিট এবং পারফেক্ট গুলো হলো ওয়ান। এখন এরা মনে করো ফ্রেন্ডস, এদেরকে আমি এখানে সংখ্যা প্রতীক ব্যবহার করেছি, এখানে আমি অঙ্ক প্রতীক ব্যবহার বা সংখ্যা প্রতীক ব্যবহার করেছি, এখানে আমি অক্ষর প্রতীকও ব্যবহার করতে পারি, এ বি এ বি এ বি, আমি এখানে এক্স ওয়াই ব্যবহার করতে পারি, চাইলে আমি ক খ এগুলো ব্যবহার করতে পারি। গণিত করার সময় তোমরা অনেকেই এই বিষয়টি দেখো, গণিতে অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীকের মাধ্যমেই তোমরা গণিত বা অঙ্ক শিখে থাকি, তাই না? তো আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস 2, প্রেজেন্ট পারফেক্ট 1, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 2, পাস্ট ইনডিফিনিট 1, পাস্ট কন্টিনিউয়াস 2, ফিউচার ইনডিফিনিট 1, ফিউচার কন্টিনিউয়াস 2। এখানে যে বাদ দিয়েছি, এক জোড়া বাদ দিয়েছি, একটা 1 একটা 2 বাদ দিয়েছে, এখানে একটা 1 একটা 2 বাদ দিয়েছে, আমরা কিন্তু একটাকে বাদ দেইনি। তো আমি আজকে যে টপিকে আমার বিষয় হলো চেঞ্জিং ভয়েস অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা শিখবো। এই জন্য আমি অ্যাক্টিভ সেন্টেন্স গুলো লিখে রেখেছি, অর্থাৎ একটি সেন্টেন্সকে দিয়ে আমি এখানে আটটি টেন্সে, একটি সেন্টেন্সকে 8টি টেন্সে আমি বিন্যস্ত করে নিয়েছি। কেমন? এভাবে করে তুমি এখানে অন্য সেন্টেন্স লিখতে পারতে, উই লার্ন ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ, উই হ্যাভ লার্নড ইংলিশ, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, এভাবে করে তুমি অন্য সেন্টেন্স দিয়েও তুমি লিখতে পারতে। এগুলি একেবারেই সিম্পল, অর্থাৎ একেবারেই স্বাভাবিক সেন্টেন্স। সাবজেক্ট রয়েছে, অবজেক্ট রয়েছে, মেইন ভার্ব রয়েছে, অ্যাকশন ভার্ব রয়েছে, সাবজেক্ট রয়েছে, অবজেক্ট রয়েছে, মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব রয়েছে। এই জাতীয় তুমি সেন্টেন্স লিখে লিখে এই প্যাটার্ন ফলো করে তুমি বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। তো আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করার 5টি মৌলিক ধাপ রয়েছে। কয়টি মৌলিক ধাপ রয়েছে? 5টি। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার 5টি মৌলিক ধাপ রয়েছে। সাধারণত টেন্স ভিত্তিক সিম্পল সেন্টেন্স গুলোকে, টেন্স ভিত্তিক সিম্পল সেন্টেন্স গুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, আমি 5টি ধাপ তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। নাম্বার 1, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে এ থেকে পি। প্রথমত, সেন্টেন্সের অবজেক্ট এর সাবজেক্ট হবে। দ্বিতীয়ত, অক্সিলারি ভার্ব, অক্সিলারি বলবে এটিএস। এই বিষয়টি আমি একটু খোলাসা করে দিচ্ছি। এটিএস মানে হলো অ্যাকর্ডিং টু টেন্স এন্ড সাবজেক্ট। অ্যাকর্ডিং টু টেন্স এন্ড সাবজেক্ট, এখানে একটি কথা তোমাদেরকে না বললেই নয়। আচ্ছা, কোন রকমের চেঞ্জ করতে গিয়ে, গ্রামারে কোন রকমের চেঞ্জ করতে গিয়ে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি চেঞ্জ হয়, অর্থাৎ সাবজেক্টের নাম্বার পার্সন যদি চেঞ্জ হয়, তাহলে তার যে ফাইনাইট ভার্ব, অর্থাৎ সাবজেক্টের সাথে যে ভার্বটা এগ্রি করবে তার নাম্বার পার্সন অবশ্যই চেঞ্জ হবে। এটা অবশ্যই এই জন্য লিখে দিয়েছি এটিএস, অ্যাকর্ডিং টু টেন্স এন্ড সাবজেক্ট। যে কোনো মুহূর্তে সাবজেক্টের নাম্বার চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন এখানে অবজেক্ট যখন সাবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্ট যখন সাবজেক্ট হবে, এখানে অবজেক্ট রয়েছে ক্রিকেট, সেটা এখানে হয়ে যাবে সাবজেক্ট। তাহলে এখানে এর জন্য আছে আর, কিন্তু ক্রিকেটের সাথে আর বসছে না, সেটার ফর্মটা জাস্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আর থেকে ইজ হয়ে যাবে। এই জন্য এটিএস কথার মানে হলো অ্যাকর্ডিং টু টেন্স এন্ড সাবজেক্ট। নাম্বার 3, অর্থাৎ স্টেপ 3 তে আমরা যে কাজটি করব সেটি হলো মেইন ভার্ব V3 হবে। মেইন ভার্ব কি হবে? V3। V3 মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটি আমরা বিভিন্ন শিক্ষক বৃন্দ বিভিন্ন রূপে পড়িয়ে থাকেন। যেমন আমি লিখি V1, V2, V3, কেউ লেখেন কেউ এভাবে লেখেন যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ, মানে ভার্ব 1, 2, 3 এভাবে দিয়েও কেউ লেখে। আচ্ছা, যাই হোক, এটা আমরা বুঝতে পারবো। V3 মানে হলো ভার্বের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেন্টেন্সেরই মেইন ভার্ব হচ্ছে প্লে, প্লেইং, প্লেইং, প্লেট, প্লেইং, এগুলো হলো এখানে মেইন ভার্ব। কোন সেন্টেন্সে অক্সিলারি আছে, কোন সেন্টেন্সে অক্সিলারি নেই। স্টেপ 4 এ আমরা যেটা করবো বন্ধুরা, অর্থপূর্ণ প্রিপজিশন বসাবো। অর্থপূর্ণ, কখনোই এটা করা যাবে না যে বাই বসবে। আমরা মনে রাখবো যে অর্থপূর্ণ প্রিপজিশন, অর্থপূর্ণ প্রিপজিশন বসবে। অর্থাৎ কখনো বাই বসতে পারে, আমরা সচরাচর বাইটা দেখে অভ্যস্ত, কিন্তু বাই ছাড়াও অন্যান্য প্রিপজিশনে বসতে পারে। সেটা সেন্টেন্সের বিভিন্ন উপাদান আছে, যেমন বিভিন্ন ধরনের ভার্বের কারণে প্রিপজিশন পরিবর্তন হয়ে যায়। এবং স্টেপ 5 এ আমরা যেটা করবো বন্ধুরা, স্টেপ 5 এ সাবজেক্ট এর অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট বসাতে হবে। এই 5টি হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেসিক ধাপ বা মৌলিক
এই 5টি ধাপে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। কোন সাধারণ টেন্স ভিত্তিক কোন সিম্পল সেন্টেন্সকে আমরা এইভাবে করে থাকি। একেবারেই সাধারণ সেন্টেন্স গুলো যেগুলোতে বিভিন্ন ধরনের অর্থাৎ যাকে বলে কি মানে ব্যতিক্রম ধর্মী ভার্ব বা অন্য কোনো উপাদান নেই, সেই ধরনের সেন্টেন্সকে। তো আমি আশা করতে পারি যে তোমরা এটা দেখে নিয়েছো। আর আমি এখন তোমরা ব্যাপারটা বুঝতে থাকো, লাইভে যারা দেখছো প্রয়োজন তোমরা পরে ভিডিওটি আবার দেখতে পারবে বা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিবে। তো আমি বিশ্বাস করি যে হয়তোবা আমার 2-4 জন শিক্ষার্থী অলরেডি আমার এই লাইভটি দেখছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, মনোযোগ সহকারে দেখতে থাকো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি যে আমি এখানে 1-2 দিয়ে ভাগ করেছি। আমি এ বি দিয়েও ভাগ করতে পারতাম, জাস্ট আমি দুটি নাম ইউজ করতে পারতাম, আবুল বাবুল, আবুল বাবুল, আবুল বাবুল, এভাবে ভাগ করতে পারতাম। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য বন্ধুরা আমরা প্রথম যে কাজটি আমরা শুরু করছি এখন। আমরা আগে কি করব? অবজেক্ট। আগে তোমাকে শনাক্ত করতে হবে সেন্টেন্সের সাবজেক্ট কে, দে। প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট দে। অবজেক্ট কি? ক্রিকেট। অবজেক্ট কি? ক্রিকেট। তাহলে প্রথমত অবজেক্টটি সাবজেক্ট হবে। তাহলে কি হবে বন্ধুরা? ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট ব্যবহার করলাম। এখন তোমরা একটা জিনিস মনে রাখবে যে অক্সিলারি ভার্বের জন্য তোমরা স্ট্রাকচার মুখস্থ করতে হয়, এক একটা টেন্সের জন্য ভয়েস চেঞ্জ করার জন্য এক একবার নিয়ম শিখতে হয়। আমরা পুরো প্যাটার্নটা মাথার মধ্যে যদি ডাউনলোড করতে পারি, প্রত্যেক ওয়ানকে, অর্থাৎ এরা তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে এই P1 কিন্তু এখান থেকে ধার নেবে না, নিবে তারপরে যে আছে তার কাছ থেকে। অর্থাৎ ফ্রেন্ড, ফার্স্ট ফ্রেন্ড সেকেন্ড ফ্রেন্ডের কাছ থেকে অক্সিলারিটা ধার নেবে। মানে 1 নাম্বার কাজ আমরা করেছি যে অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়েছি। 2 নাম্বার কাজ হলো অক্সিলারি ইউজ করতে হবে। অক্সিলারি পাবো কোথায়? ফার্স্ট ফ্রেন্ড সেকেন্ড ফ্রেন্ডের কাছে অক্সিলারি আছে আর, সেটা এখানে আসবে। কিন্তু ক্রিকেটের সাথে এই যে দেখো পরিবর্তন হয়ে গেছে, ইজ। ক্রিকেট ইজ। স্টেপ 3 তে আমি কি করব? মেইন ভার্বটি পাস্ট পার্টিসিপল দিব। তাহলে প্লে আছে, এর পাস্ট পার্টিসিপল কি বন্ধুরা? প্লেড। ক্রিকেট ইজ প্লেড। এরপরে সাধারণ প্রিপোজিশন হিসেবে আমরা বাই ব্যবহার অভ্যস্ত এবং এখানেও বাই হবে, বাই। এরপরে কি করব আমরা বন্ধুরা? এই যে 4 নম্বর স্টেপ শেষ, 5 নম্বর স্টেপ আমরা সাবজেক্ট অবজেক্ট, দের অবজেক্ট কি? দেন। দের অবজেক্ট দেন। তাহলে কি হলো? দে প্লে ক্রিকেট অ্যাক্টিভ ভয়েস, দে ক্রিকেট ইজ প্লেড বাই দেম প্যাসিভ ভয়েস। আমরা প্রত্যেক নাম্বার 1 কে আমরা করে ফেলবো। যেমন ক্রিকেট, এখানে আছে হ্যাভ বিন, কিন্তু ক্রিকেটের সাথে তো ধার নিয়ে আমরা কি করবো? এখানেও তো ধার নিব, তাই না? ফার্স্ট ফ্রেন্ডের জন্য আমরা সেকেন্ড ফ্রেন্ড থেকে ধার নিচ্ছি। তাহলে এখানে আছে হ্যাভ বিন, কিন্তু এখানে আসবে কি বন্ধুরা? হ্যাজ বিন। মেইন ভার্বের V3 প্লেড। মেইন ভার্ব এখানে V3 আছে, V3 বসালাম বাই সাবজেক্টের অবজেক্ট দেন। এটা আমরা করে ফেলবো ক্রিকেট। এখানে আছে ওয়্যার, কিন্তু বন্ধুকে ধার দিচ্ছে ওয়্যারই আসছে, কিন্তু ক্রিকেটের সাথে ম্যাচিং করে এটা কি বলবে বন্ধুরা? ওয়াজ। এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্রিকেট ওয়াজ। মেইন ভার্বের V3 প্লেড বাই দেন। ক্রিকেট ওয়াজ প্লেড বাই দেন। এটা আমরা একই ফর্মুলায় করে ফেলবো। অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে নিলাম ক্রিকেট। এখানে অক্সিলারি উইল বি, দে এর সাথে উইল বি বসেছে, ক্রিকেটের সাথে উইল বি বসবে। এবার আর নাম্বার চেঞ্জ হচ্ছে না, উইল বি। মেইন ভার্বের V3, এখান থেকে মেইন ভার্বের V3 প্লেড বাই দেন। ক্রিকেট উইল বি প্লেড বাই দেম। তো আশা করি এটা যদি বুঝে থাকো, বাকি 3টা কিভাবে করলাম আমরা বুঝতে পেরেছি। এখন এই যে নাম্বার 2 এর কি অবস্থা হবে আমরা সেটা দেখব। একই ফর্মুলা, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। 2 এর মানে সেকেন্ড ফ্রেন্ড তো কারোর কাছ থেকে ধার নিবে না, তার নিজেরটাই নিজের কাছে ঠিক হয়ে থাকবে। এখানে আছে আর, সেটাকে ইজ বানিয়ে রাখবো, তাকে একটা বোনাস দেবো। প্রত্যেকের ক্ষেত্রেই একই বিষয় ঘটবে। ক্রিকেট ইজ বিং, মেইন ভার্বে প্লে, পাস্ট পার্টিসিপল প্লে বাই দেম। এটা আমি আবার একটু রিপিট করছি। অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম। এটা যেহেতু ফ্রেন্ড নাম্বার 2, এর তো আর উপর থেকে অক্সিলারি ধার আসবে না, এমনকি উপরে অক্সিলারি নেইও। আবার উপরে এটার আবার উপরে আছে, কিন্তু উপরে আছে একটা, নিজের কাছে অলরেডি 2টা আছে। সেই জন্য সেকেন্ড ফ্রেন্ডের ক্ষেত্রে আমরা কি করবো? কে ফার্স্ট কে সেকেন্ড, এটা কিন্তু টেন্স গুলোকে লিখে স্ট্রাকচার লিখে তোমাদের মাথায় আগে সেট আপ করে নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট অন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টু, প্রেজেন্ট পারফেক্ট অন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টু, পাস্ট ইনডিফিনিট অন, পাস্ট কন্টিনিউয়াস টু। এভাবে করে এটা তোমাদের মাথায় প্র্যাকটিসের মাধ্যমে হজম করে নিতে হবে। আমি আবার দেখছি অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এটা যেহেতু ফ্রেন্ড নাম্বার 2 অর্থাৎ সেকেন্ড ফ্রেন্ড, নিজের অক্সিলারিটাকে এটিএস অনুসারে রেখে দিয়েছি, তাকে একটা বোনাস দিয়েছি। কেমন? এরপরে মেইন ভার্ব প্লেইং, সেটা পাস্ট পার্টিসিপল। এখানে সবসময় বলেছি মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, সেজন্য প্লেইং লিখেছি। অর্থপূর্ণ প্রিপোজিশন বাই সাবজেক্ট দের অবজেক্ট দেন। তাহলে এটা আমরা করে ফেলবো বন্ধুরা।
জুম ক্লাস হলে তোমাদের সাথে আমি কথা বলে বলে আমি এটি সলভ করতে পারতাম, বাট এখন সেটা সম্ভব হচ্ছে না। তারপর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে সেই কোয়েশ্চেন করবে। আর আমি আবারও বলছি, যারা আমার এই লাইভটি যারা দেখছো তাদেরকে আমি বলবো, তোমাদের যদি না মনে হয় থাকে যে না এটা একটা ভালো ফর্মুলা, এই ফর্মুলাটি শিখলে অনেক সেন্টেন্স করা যাবে, একটি সেন্টেন্স দিয়ে 8টি সেন্টেন্স, প্যাসিভ করার পরে 16টি সেন্টেন্স, 100টি সেন্টেন্স প্র্যাকটিস করলে 1600টি সেন্টেন্স প্র্যাকটিস করা হবে, তাহলে তোমরা যদি মনে করো উপকার আসবে, তাহলে এক্ষুনি অলরেডি যারা আমার লাইভটা যারা জয়েন করেছে এবং শেয়ার করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যারা এখনো করোনি তারাও করে ফেলো। আচ্ছা, তাহলে এই একই ফর্মুলা এটাকে করবো, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। ক্রিকেট, এখানে নিজের আছে হ্যাভ বিন, তাহলে সেটাকে হ্যাজ বিন করে রেখে দিলাম। তারপরে তাকে কি দেবো বন্ধুরা, তারপর তাকে কি দেবো, এটা তো নিজের কাছেই ছিল হ্যাজ বিন, তাহলে সে একটা বোনাস পাবে, বোনাস হলো বিন। হ্যাজ বিন বিন, মেইন ভার্বের ভিত্তি হলো প্লেড বাই দেয়ার অবজেক্ট দেন। এটা করি বন্ধুরা, ক্রিকেট। আচ্ছা, নিজের আছে ওয়্যার, কিন্তু ক্রিকেটের সাথে তো ওয়্যার থাকবে না, সেটাকে ওয়াজ করে রাখলাম, তারপর এটাকে বোনাস দিলাম। ক্রিকেট ওয়াজ বিং প্লেড, মানে ভিত্তি দিলাম বাই দেন। ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দেন। শেষেরটা করবো বন্ধুরা। তো আশা করি দেখা যাচ্ছে, তো দেখা না গেলে ওই এক ফর্মুলা হবে। অবজেক্টটাকে আগে সাবজেক্ট করবো, ক্রিকেট নিজের কাছে আছে উইল বি, সেটা যেহেতু সাবজেক্টের সাথে ম্যাচিং করেছে এটাকেই লিখে দেবো, তারপরে একটা বোনাস দেবো বন্ধুরা, উইল বি বিং। ক্রিকেট উইল বি বিং, মেন ভার্বের ভিত্তি হবে, তাহলে প্লেড বাই দেন, প্লেড বাই দেন। আমরা শিখছি ইংরেজি কিন্তু ভাষা ব্যবহার করছি বাংলা, এটা আমাদের দেশের শিক্ষা পদ্ধতির ফলে এই বিষয়টি হচ্ছে, কিন্তু ইংলিশটা আমাদের ইংলিশেই শেখা উচিত। তো আমাদের সবার বোধগম্যতার স্বার্থে, অর্থাৎ সবাই যাতে বুঝতে পারি, সেই জন্য আমরা ম্যাক্সিমাম টিচাররা কি করে থাকি, আমাদের দেশের শতকরা 99.99% শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ক্লাস বাংলায় করানো হয়। আমিও তার ব্যতিক্রম হতে পারলাম না, তো সেভাবে ক্লাস ঠিক করলাম। তো তোমরা যদি চাও কমেন্টস করে জানাবে, এরপরে যদি লাইভে এসে ক্লাস করি আমরা, তাহলে ফ্লুয়েন্টলি একেবারে থ্রুলি আমরা ইংলিশ ক্লাস করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভিডিওটি ভালো করে মানে পুরো প্যাটার্নটি ভালো করে তোমরা দেখো, আর না বুঝতে পারলে সেটা আমাকে কমেন্টস করে জানাবে, কেমন? অর্থাৎ আমি এখন এখান থেকে চলে আসলাম পিছনে। তোমরা এখানে যে কাজটি করতে পারো, যে তোমরা ওই তোমরা নিজেরা বাসায় এভাবে একটা সেন্টেন্স তোমরা লিখতে পারো। আমি আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করে দেখাচ্ছি। মানে প্রথমত P1, P2, P3, P4, পা1, পা2, F1, F2, এভাবে 8টি নিবে 12টির ভিতর থেকে, পরে একটি সেন্টেন্স লিখবে। সেন্টেন্সটি লিখবে যে তোমরা এখানে অন্য একটা সেন্টেন্স লিখতে পারো, যেমন উই লার্ন ইংলিশ, এখানে রিনা সিংস এ সং, এখানে দে ক্যাচ ফিশ, এখানে দ্য বয় ওয়াচেস টিভি। এই ধরনের তুমি বিভিন্ন ধরনের সেন্টেন্স, আগে আমি দুইটা পেন ইউজ করেছি, যে মানে দুইটা কালারের মার্কার ইউজ করেছি। তো এই দুইটা কালারের মার্কার থেকে তোমরা এটা দুইটা কালারের পেন তোমরা ইউজ করতে পারো, যেহেতু তোমরা তোমাদের রাইটিং স্ক্রিপ্ট অর্থাৎ খাতার মধ্যে লিখবে। আর আমি হোয়াইট বোর্ডে লিখেছি বিধায় আমি দুটি কালার ইউজ করেছি, এবং আমি এটা অপসারণ করে ফেলতে পারবো, যেহেতু পার্মানেন্ট না। আচ্ছা, তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো, এবং এই মৌলিক 5টি ধাপ তোমরা মাথায় রাখবে। এবং তোমাদের সবাইকে আমি বলবো যে তোমরা অবশ্যই সায়েন্সে টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে একেবারে ঠোঁটস্থ রাখবে, একেবারেই ঠোঁটস্থ রাখবে, যাতে করে এটা তোমাদের জন্য বিভিন্ন ধরনের গ্রামার পড়তে গেলে তোমাদের জন্য এটা মানে তোমাদের জন্য এটা খুব ফলপ্রসূ হবে, কেমন? তো যাই হোক, এই মুহূর্তে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। তোমরা এই প্যাটার্নটি যদি বুঝে থাকো, তাহলে বাসায় তোমরা এই প্যাটার্নটি নিজের আবারও করার চেষ্টা করবে, কেমন? অন্য কোনো সেন্টেন্স দিয়ে তোমরা এটা করবে। আমি পরবর্তীতে আজকের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি সেন্টেন্স দিয়ে সবগুলো টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে করতে হবে। এখন একটা বিষয় তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, সেটা যে পরীক্ষার হলে কি এভাবে সবগুলো সেন্টেন্স লিখে দিবে, সবগুলো টেন্স লিখে দিবে? না, আমি তোমাদেরকে জাস্ট প্র্যাকটিস করার একটা ফর্মুলা দেখিয়েছি। পরীক্ষার হলে তুমি অটোমেটিক্যালি যখন একটি সেন্টেন্স তোমাকে দিবে, তখন তুমি সেন্টেন্সটি দেখেই বুঝতে পারবে যে এটি কোন টেন্স, এটি কি 1 এর ঘরে পড়বে না 2 এর ঘরে পড়বে, এর অক্সিলারি কি ধার করতে হবে না যেটা আছে সেটা দিয়েই কাজ হবে। এটা তুমি পরীক্ষার হলে আপনা থেকেই তুমি বুঝতে পারবে। তো তোমাদের জাস্ট একটা প্র্যাকটিস, ইজি ফর্মুলায় প্র্যাকটিস কিভাবে করা যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। এবং এই যে সাবজেক্ট, এখানে সাবজেক্ট রয়েছে দে, সাবজেক্ট এখানে দেয়ের কারণে, যেমন এখানে দে আছে বিধায় আর হয়েছে, কিন্তু এই সেকেন্ড ফ্রেন্ড যখন ফার্স্ট ফ্রেন্ডকে অক্সিলারি ধার দিয়েছে,
ক্রিকেট এসে তার সাবজেক্ট হয়েছে বিধে আরটা ইজ হয়েছে। এই কথাটি আমি এখানে তোমাদেরকে আগে বলেছি এটিএস বুঝাতে গিয়ে, যে এটিএস মানে অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের নাম্বার পরিবর্তন হলে ভার্বের নাম্বার যে কোনো সময় পরিবর্তন হতে পারে। যাই হোক, তো সবাই ভালো থাকবা আর সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং আনিসকে যে কথাটি বলতে চাই, যেহেতু আমাদের দেশে মোবাইল ফোন ইউজারের সংখ্যা অতিমাত্রায় বেড়ে গিয়েছে, আমার এখানে অলরেডি যারা জয়েন করেছো তাদের মধ্যে 2-1 শিক্ষার্থী আমার পরিচিতও রয়েছে। তোমরা দেখেছো যে এই অ্যান্ড্রয়েডের যুগে আমি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করিনি, বাটন ফোন ব্যবহার করেছি। তো সাম্প্রতিক আমি অল্প কিছুদিন যাবত 2-3 বছর যাবত আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। এর আগে আমার অ্যান্ড্রয়েড ছিল, কিন্তু আমার আসলে একটা মানুষ কাজে থাকলে তখন তো আর তার ফোন চালানোর সময় থাকে না। তো তোমরা যারা এখন স্কুল কলেজ বন্ধ রয়েছে, পড়াশোনা থেকে প্রায় একেবারে ডিট্যাচড হয়ে গিয়েছো, হ্যাঁ, বাসায় মোবাইল ফোন, কম্পিউটার, গেমস এগুলোর উপরে সময় নষ্ট না করে তোমরা নিজেরা পড়াশোনা করো। আর তোমাদের পার্সোনালি বলতে পড়াশোনার ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, বিশেষ করে ইংলিশ রিলেটেড কোনো কোয়েশ্চেন, তোমরা আমাকে সেটা ফোনেও জানাতে পারো। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি 0191, বাংলা ভাষায় বলছি তো এই জন্য আমরা এভাবে বলে থাকি, 0191 20 20 162, 0191 20 20 162 আমার ফোন নাম্বার। যে কেউ একবার শুনলে মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবে এবং পড়াশোনার সাথে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।